শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকের টাফ টক উইথ ঋতব্রতটা আমার কাছে অত্যন্ত টাফ। তার কারণ আমি যা টাফ টকে বিপরীত মুখে বসে আছি সে আমার বহুদিনের চেনা। ছোটবেলা থেকে তাকে আমি চিনি। সে আমার ছবিরও নায়িকা এবং সে বাংলার শুধুমাত্র পর্দার নয়, রাজনৈতিক মহলেও ইতিমধ্যেই তার একটা স্বতন্ত্র পরিচয় আছে। সে অন্য ফিল্ম স্টারদের মতো নয়, সে তার সাংগঠনিক পরিচয় ইতিমধ্যেই পশ্চিমবাংলার বাঁকুড়া জেলায় দেখিয়ে এসেছে। আজকে টাফ টক উইথ ঋতব্রততে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, সত্যি আমার টাফ কোয়েশ্চেনস করবে না? আমি সেটাই আমার পরীক্ষা। আমি যদি টাফ প্রশ্ন না করি তাহলে আমার লোকজন কি বলবে? সুতরাং আমি জানি না, শুরু হচ্ছে একেবারে সফট টক দিয়ে, কিন্তু কখন টাফ হয়ে যাবে আমি বলতে পারছি না। আমার প্রথম প্রশ্ন, নুসরত, মিমি ওরা লোকসভায় দাঁড়িয়ে এমপি হয়েছে, রাজনীতিতে এসছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষের প্রশ্ন বা সাধারণ মানুষের একটা ধারণা আছে যারা ফিল্ম স্টার তারা বাংলার রাজনীতিতে একমাত্র দেব ছাড়া অন্য কাউকে মানুষ খুব একটা নিচ্ছে না। সুতরাং এই লড়াইটা আসলে মিমি, নুসরত বা যারা বিভিন্ন সময় যারা ছায়াছবির জগৎ থেকে এসছে ইদানিং কালে, যারা শুধুমাত্র স্টার ভ্যালুর ওপর বলা যেতে পারে নির্ভর করে যারা রাজনীতিতে একজন পাবলিক ফিগার হয়ে উঠেছে, এই লড়াইটা তাদের বিরুদ্ধে সায়ন্তিকাকে লড়তে হচ্ছে। মানুষ প্রশ্ন করছে না যে জেতার পর কি দেখা যাবে আপনাকে? না, এরকম প্রথমত তো টাফ উত্তর এটাই হবে যে এরকম কোনো লড়াই আমাকে লড়তে হচ্ছে না। ফার্স্ট, কারণ প্রচুর পলিটিশিয়ানরা, সাকসেসফুল এমপি এমএলএরা রয়েছেন যারা আমাদের সিনেমার জগৎ থেকে এসছেন, হিস্ট্রিতেও রয়েছেন এবং আগামী দিনেও আমরা আজকের ডেটেও আমরা দেখছি। শুধু দেব না, সোহম আছে, জুন্ডি আছে, রাজদা আছে, কাঞ্চনদা আছে, আচ্ছা আমাদের এদিকে শতাব্দী রায় আছেন। তো এরকম, এটা ইজ নট তুমি কোন প্রফেশন থেকে আসছো, এরকম অনেক পলিটিক্যাল লোকেরাও রয়েছেন, নেতারাও রয়েছেন যারা হয়তো তাদেরকে পাওয়া যায় না, সাধারণ কর্মীরা তাদের পায় না। তো এটা সিনেমা জগৎ থেকে যারা আসছে তাদের বিহাফে আমি বলবো যে এটা কিন্তু সেরকম না যে সিনেমা থেকে আসছে মানে পাওয়া যাবে না। ডাক্তার প্রফেশন থেকে আসতে পারে, লয়ার আসতে পারে, তোমার প্রফেশন থেকে আসতে পারে, তাহলে সিনেমার প্রফেশন থেকেই কেন এটা হাইলাইট করা হয়? এটা নিজের ইচ্ছে, নিজের ইন্টেনশন, আমি কতটা কাজ করতে চাই তার উপরে ডিপেন্ড করছে যে আমাকে আমার কর্মীরা বা আমার মানুষেরা, আমার ভোটাররা পাচ্ছে কিনা। আমাকে এরকম কোনো লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে না। আর দ্বিতীয়ত, এই প্রশ্নটা আমার কাছে আমার জন্য প্রযোজ্যই না, কারণ এটার উত্তর তুমি শুরু করলে, শুরুর সময় তুমি বললে যে সায়ন্তিকা তার ইতিমধ্যেই সাংগঠনিক একটা জায়গায় সে ক্রিয়েট করতে পেরেছে। আর তোমার মতো একজন মানুষ যখন এটা টিভির পর্দায় বলছেন, দিস ইজ অ্যাবসলিউটলি আ ক্রেডিট ফর মি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি মানে এত সুন্দরভাবে শুরু করলে। সত্যি আমি 3 বছর হয়তো কাজ করেছি বলেই হয়তো কিছুটা আমি শিখতে পেরেছি। বিকজ সামওয়ান সেড যে যখন আমি বিধানসভায় হেরে গিয়েছিলাম, কেউ একজন বলেছিলেন যে ইয়োর পলিটিক্যাল ক্যারিয়ার স্টার্টেড ফ্রম দ্য ডে ইউ লস্ট ইন বাঁকুড়া। তো সংগঠনের কাজটা হয়তো শিখতে পেরেছি ইলেক্টেড হয়নি বলে। যা হয় ভালোর জন্য হয়। বাঁকুড়াকে মিস করছো না? এত লোকের এত কিছু প্রত্যাশা ছিল। মিস করছি, একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। ওখানের মানুষও আমি যে মিস করছি ওরা করছেন সেটা না, তালি কিন্তু 2 হাতে বাজে। ওরাও প্রতিনিয়ত, আমি এখনই আমার টিমের সাথে তোমায় দেখাবো, বাঁকুড়াতে যারা আমার ব্যাক অফিসে কাজ করতো তারা দুজন এখানে চলে এসছে। হ্যাঁ, ওরা দিদির নির্বাচনে, সেটা যেখানেই হোক, দিদি যেখানে নির্বাচনে দাঁড়াবে সেখানে আমরা লড়বো, এটাই তো পাওয়া। অনেক মানুষ ওখান থেকে আমাকে ফোন করছে, দিদি আমাদের ভুলে যাবেন না। তো এখানে যখন প্রচার করছি তখন বাজারে একজনের সাথে দেখা হয়েছিল, বলছে দিদি আমি বাঁকুড়ায়, মনে আছে তো, আপনি আমাদের ভুলে যাবেন না তো, এটাই তো পাওয়া। তুমি কি জিজ্ঞেস করলে যে ভোটারটা কোথাকার? বাঁকুড়া? হ্যাঁ, আমাকে বলছে আমি বাঁকুড়ার বলে, মানে হয় না, বাঁকুড়াটাই পরিচয়, আমাদের কানেক্ট করার একটা মাধ্যম। এর থেকে বেশি আর কি চাই বলো না? নির্বাচিত হইনি, তা সত্ত্বেও মানুষ মানে আমাকে বাঁকুড়াটা নিয়ে একটা মাধ্যম তৈরি হয়ে যাচ্ছে তার আর আমার মধ্যে। সেখানে আমরা সুদূর বাঁকুড়া থেকে 250 কিলোমিটার এদিকে আমরা বরানগরে দেখা করছি, কিন্তু বাঁকুড়া রিলেট হচ্ছে। হোয়াট এলস ইউ ওয়ান্ট? আমি মানুষের ভালোবাসার জন্য কাজ করেছি, আমি সেটা পাচ্ছি, কারণ আমি কাজ করেছি এবং আমি যে প্রতিশ্রুতি যা যা আমি দিয়ে এসেছিলাম সেগুলো সব পূরণ করবো। আমি বরানগরে কাজ করছি মানে এই না যে আমি অন্য কোথাও কাজ করতে পারবো না। আমি আমার দলের রাজ্য সম্পাদকও, তো সেই অর্থে আমার একটা রেসপন্সিবিলিটি, এবং সেখানে আমি 3 বছর ধরে কাজ করেছি। আমি কথা দিয়ে এসেছি, আর কথা দিয়ে কথা আমি রাখি, আগামীতেও রাখবো।
কোথাও তো স্টার ক্যাম্পেইনার হিসেবে তো সব জায়গায় যেতে হচ্ছে যাবো আমরা অবশ্যই, দল থেকে আমাকে যেখানে বলবে যেতে সেখানে। আমাকে এতদিন ধরে মমতা দিদিমণি আমাকে বলেছিলেন বাঁকুড়ায় যাও, অভিষেক আমাকে বলেছিলেন বাঁকুড়ায় কাজ করো, আমি 3 বছর ধরে বাঁকুড়ায় কাজ করছি এবং আমার নাম অ্যানাউন্স হওয়ার আগের রাত পর্যন্ত আমি কিন্তু বাঁকুড়াকে সার্ভ করেছি। যখন দিদি আমায় বলেছেন এবার তুমি বরানগরে কাজ করো, আমি বরানগরে চলে এসেছি। দল যেখানে বলবে সেখানে যাব। এমনি তো 42টা আসনের মধ্যে অনেকে বলছে, মানে এটা অনেকে বলছে মানে আমি প্রশ্নটা করছি যে 42টা আসনের মধ্যে সায়ন্তিকা খুব খুশি হবে 41টা আসনে তৃণমূল কংগ্রেস যাতে যেতে, একটা আসনে অন্য কেউ জিতলেও জিততে পারে, সেটা বাঁকুড়া। না, সেটা যারা বলছে তারা আমার ভালো চায় না বা আমার শুভাকাঙ্ক্ষী না তারা, সেই জন্যে তারা হয়তো বলছে। আর কি বলতো, আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, তুমিও জানো যে আমরা ক্রিটিক্সদের ভীষণ ভালোবাসি। যদি আমাদের ক্রিটিক্স নাই থাকে তাহলে আমরা আমাদের খুঁতগুলো জানতেই পারবো না। আর এইসব কথা যারা বলে আমি তাদের প্রতি আমার প্রচুর সম্মান, প্রচুর শ্রদ্ধা, কারণ হয়তো মানে রিয়ালিটিটা আমাকে তারা দেখিয়ে দেয়। তো এরকম ব্যাপার না। আমি 3 বছর ধরে কাজ করেছি, দল যদি যেতে ওখানে আমার ক্রেডিটটা 70% থাকবে। তো সেই জন্যে দল জিতলে সেখানে ক্রেডিটটা আমি নিতে পারবো। তো সেই জন্য আমি অবশ্যই চাই যে ওখানের ক্যান্ডিডেট জিতুক, কারণ 3 বছর পরে থেকে আমি কাজ করেছি ওখানে। অবশ্যই সেই কাজটা আমরা অবশ্য দেখেছি শুটিংয়ের সময়, বিভিন্ন জায়গায় মানুষজন যেভাবে ছুটে আসছে। আমি যাদবপুরে দেখছিলাম সৃজন ভট্টাচার্য ওখানকার সিপিএম প্রার্থী, অত্যন্ত সুদর্শন চেহারা তার। দেখছিলাম যে প্রমীলা বাহিনী তাকে একেবারে ছেঁকে ধরছে, সব মেয়েরা তার সঙ্গে সেলফি তুলছে। বরানগরে নিশ্চয় ঠিক উল্টোটা হচ্ছে। আমি এত ছেলে দেখছি বরানগরে নেমে পড়েছে, এটা কি সায়ন্তিকা সুন্দরী অভিনেত্রী বলে? দেখো, সুন্দরী অভিনেত্রীটা আমার পরিচয়, ঠিক আছে? সেইটা আমি কোনোদিনই আমার থেকে আলাদা করতে পারবো না, করা উচিত না। আমার শিল্পী সত্তাটা আমার প্রধান পরিচয়, আজ কেন সারা জীবন হয়ে থাকবে। কারণ আজ আমার পরিচিতিটা হয়েছে, আজ মানুষে আমাকে ছেঁকে ধরছে বা জড়িয়ে ধরছে, অবশ্যই তার বেশি অংশটাই তারা আমাকে তাদের মনোরঞ্জন আমি করেছি। ইট ইজ অলসো সার্ভিং দ্য সোসাইটি। মানে আমরা এটা ভাবছি যে এন্টারটেনমেন্টটাও কিন্তু সোসাইটির জন্য, মানে আমরা আজকে এত মানে টেনশন, এত কিছু হচ্ছে সারা পৃথিবী জুড়ে, সেখানে মানুষকে এন্টারটেইন করাটা ইজ অলসো পার্ট অফ কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য সোসাইটি। তুমি এটাতে 100% একমত হবে, কারণ তুমি আমার ডিরেক্টর, তুমি ইউ ক্যান ওয়েল এনাফ আন্ডারস্ট্যান্ড যে আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলছি। সেই জন্য হয়তো তারা আমাকে আগাম ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ দিয়েছে আমার শিল্পী হিসেবে পথ চলাতে। সেই জন্য অবশ্যই আমাকে তারা আশীর্বাদ করছে। দ্বিতীয়ত তারা আমায় আশীর্বাদ করছে এই জন্য কারণ 3 বছর ধরে তারা আমায় দেখেছে কাজ করতে। তৃতীয়ত তারা আমাকে আশীর্বাদ করছে কারণ আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। সেটাই অ্যাকচুয়ালি প্রধান। ইফ আই জাস্ট টার্ন ইট অ্যারাউন্ড, আমি মমতা ব্যানার্জির প্রার্থী বলে তারা হয়তো আমাকে আশীর্বাদ করছে, যার আশীর্বাদ তাদের আমাকে নিজের কাছে টেনে নিতে হেল্প করছে আমার শিল্পী সত্তা, কারণ আমার সাথে তাদের একটা আগাম পরিচয় আছে অলরেডি। তো সেটা ইট ইজ এভরিথিং গুড। সেই জন্য তারা আমাকে আশীর্বাদ করছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তারা উন্নয়নকে অ্যাকসেপ্ট করে, সেই জন্য তারা মমতা ব্যানার্জি প্রার্থী হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করছে এবং তাদের অ্যাকসেপ্ট করতে সুবিধা হচ্ছে কারণ আমি শিল্পী হিসেবে তাদের মনোরঞ্জন করেছি এতদিন ধরে। সেই জন্য আমি একেবারে সোজাসুজি জিজ্ঞেস করছি, এই শিল্পী হয়ে রাজনীতিতে আসার অসুবিধাও তো আছে। আজকে যে কাঞ্চন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার প্রচার থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়া হলো তার ব্যক্তিগত একেবারে কারণে, তার বিয়ের কারণে। কোথাও হয়তো কাঞ্চন এটা শিল্পী না হলে, যদি এত মানুষের পরিচয়, জনপ্রিয়তা না থাকতো, হয়তো এটা নিয়ে এত ভাইরাল হতো না। দেখো, এভরি প্রফেশন উইল কাম উইথ ইটস ওন ব্যাগেজ। আজকে ডেফিনেটলি অনেক ক্ষেত্রে শিল্পী সত্তাটা যেমন আমার জন্য পজিটিভ দিকে আমায় হেল্প করে, নেগেটিভ করে আমি বলবো না, কিন্তু কোনো কোনো জায়গায় একটু অসুবিধাও হয়, কারণ আমাদের লাইফে পার্সোনাল বলে কিছু নেই। আজকে হয়তো আরেকজন ব্যক্তি যে হয়তো একজন চাকরিজীবী, তার পার্সোনাল লাইফটা কিন্তু পার্সোনাল, আমাদের কিন্তু পার্সোনাল লাইফটা পার্সোনাল নয়, কিন্তু আমাদের পুরো অধিকার আছে আমাদের একটা পার্সোনাল লাইফ মেনটেন করার। আমি আমার ব্যক্তিগত জীবনে কি করছি সেটা আমার পরিচয় হতে পারেন না, ঠিক আছে? আমি সমাজের জন্য যে কাজটা আমাকে দেওয়া হয়েছে, দায়িত্বটা, একজন নির্বাচিত প্রতিনিধি সে তার নির্বাচিত হয়ে সেই কাজটা করছে কিনা, সেইটা তার কাজের কর্মক্ষেত্রে তার পরিচয় হবে। কিন্তু ওই যে বললাম
আওয়ার এভরি প্রফেশন উইল কাম উইথ ইটস ওন প্যাকেজ। কাঞ্চনের জন্য খারাপ লাগছিল? দেখো ডেফিনেটলি একজন মানে আমি এই বিষয়ে দেখো ভীষণ কন্ট্রোভার্সিয়াল এই প্রশ্নটা। আমি তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী, তার আগে আমি একজন শিল্পী। কাঞ্চনদা একজন শিল্পী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সে জিতেছে একজন বিধায়ক। তো সেই ক্ষেত্রে আমার ওই সিচুয়েশনে জাজ করার মতো আমি জায়গাতে নেই, আমি করতেও চাই না, কারণ আমি নিজের চোখে দেখিনি, নিজের সামনে আমি জানি না কী কারণের জন্য ওই জিনিসটা ঘটেছে। আর আমাদের কল্যাণদা আমাদের একজন দলের লিডার, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে কমেন্ট করাটা উচিত হবে না। কিন্তু অবশ্যই আমি একজন শিল্পী এবং আমি তৃণমূলের একজন প্রার্থী, তো সেই দিক থেকে যে যার কাজটা করাটাই বেটার। কিন্তু একজন শিল্পীর পার্সোনাল লাইফটা তার কর্মক্ষেত্রে সেটা পরিচয় হওয়াটা উচিত না। অবশ্যই অবশ্যই একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত পরিসরে কি করছে সেটা রাজনীতির পরিসরে বা পাবলিক লাইফে অতটা কি গুরুত্বপূর্ণ, এটা একটা খুব বড় প্রশ্ন। কিন্তু আবার এটাও ঠিক কথা, আমাদের মিডিয়া বলা হোক বা আমাদের বিভিন্ন খবরের কাগজ বলা হোক, আমাদের অনেক সময় তারকাদের নিজের জীবনের ক্ষেত্রে অর্থাৎ তারা কি করছে সেক্ষেত্রে আমাদের আগ্রহটা একটা চূড়ান্ত আগ্রহ থাকে। এইটাও আমরা কিন্তু দেখো কিরকম অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের, যে আমরা চাইও পার্সোনাল লাইফ রাখতে, আবার যদি লোকে আমাদের লাইফের প্রতি ইন্টারেস্টেড নাও হয় তাহলে থার্ড পার্সন বা মানুষ বলে জনপ্রিয়তা নেই। তুমি যখন আমার ব্যাপারে ভাবছো যে আমি কি করছি আমার পার্সোনাল লাইফে, তার মানে তুমি আগ্রহী আমাকে নিয়ে। তো ইট ইজ ভেরি কন্ট্রাডিক্টরি যে হ্যাঁ এটা তো ঠিকই যে বাট ইট কামস উইথ দ্য প্লাস অ্যান্ড দ্য মাইনাস। আমাদের এটা নিয়ে এগোতে হবে, মাইনাসটাকে পেছনে রেখে প্লাসটাকে এগিয়ে দিয়ে এগোতে হবে। বাঁকুড়ায় যে প্রচার, বাঁকুড়ায় যে ধরনের সাংগঠনিক কাজ করে এসেছো, এখন এই মুহূর্তে বরানগরে এসে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যেভাবে কাজ করতে হচ্ছে, পার্থক্য আছে? পার্থক্য আছে এই কারণে আমি বলবো, কারণ বাঁকুড়াটা একটা কিন্তু সেই সময়কার সিপিএমের গড় বলা হতো, এবং সিপিএমের গড় হওয়ার পরে আমরা কিন্তু ওখানে মানে বাঁকুড়া গোটা ডিস্ট্রিক্টের মধ্যে দুটো সাংগঠনিক ভাগে ভাগ করা, বিষ্ণুপুর এবং বাঁকুড়া। সেখানে কিন্তু প্রায় 12টার মধ্যে 4টে আসন আমরা বিধানসভায় জিতি। তো সেই অর্থে দেখতে গেলে আমরা এটা বলাই যেতে পারে যে হয়তো আমরা এখনও আমাদের ঘাঁটি ওটা করে তুলতে পারিনি, যে কারণের জন্য একটা 47,000 ডেফিসিটের যে সিটটা গত লোকসভাতে যেটা আমাদের প্রার্থী ওনার মতো একজন পলিটিশিয়ান তিনিও কিন্তু 47,000 ডেফিসিট ওনাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে। সেইখানে আমি গেছি, সেখানের একটা বিধানসভায় আমি কাজ করতে গেছি, কিন্তু আমার নির্বাচনের পর আমার বিধানসভা থেকে সেই 47,000 ব্যাকের সিটটা 17,000 প্লাসে ছিল ইন টার্মস অফ লোকসভা। তো আমার জন্য ওটা ডিফিকাল্ট সিচুয়েশন ছিল ওখানে অ্যাজ আ নিউ কামার কাজ করার, কারণ ওখানে গড় যেহেতু না, সাকসেসটা আমাদের একটু কম ওখানে। অথচ বরানগরকে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি বলা হয়, তৃণমূল কংগ্রেসের গড় বলা হয়। এইখানে কিন্তু আমাকে এসে বিশেষ কিছুই করতে হচ্ছে না, এখানে এসে আমাকে কিন্তু মেক শিওর করতে হচ্ছে, আমার লোককে কনভিন্স করতে হচ্ছে না যে তুমি কেন তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে। এইখানে আমাদের লিডার্সরা যারা রয়েছেন তারা প্রত্যেকে অত্যন্ত দক্ষ এবং তারা প্রত্যেকে এক্সপিরিয়েন্স, প্রচুর নির্বাচন তারা করিয়েছেন দুটোই, এবং এটা তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। অবশ্যই। আমার এখানে একটা প্রশ্ন আছে, বিশেষ করে আমরা জানি বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হচ্ছে যারা ভোট দিতে পারেননি পুরো নির্বাচনে তাদেরকে নিয়ে, অর্থাৎ যারা ভোট দিতে পারেনি। এই যে ভোট করানোটা, এই পুরসভার বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ আছে মানুষ ভোট দিতে পারেনি, তারা এবার যখন কেন্দ্রীয় বাহিনী আসবে, তারা যখন এবার সুযোগ পাবে ভোট দেওয়ার, তারা হয়তো সায়ন্তিকাকে খুবই ভালোবাসে, এমনকি তারা হয়তো তৃণমূল কংগ্রেসকেও ভালোবাসে, এমন হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা ভালোবাসে। কিন্তু যেহেতু বিভিন্ন জায়গায় তাদের ভোট দিতে দেওয়া হয়নি, নিজের ভোটটা নিজে দিতে পারেনি, এইবার তো সুযোগ পেলে উল্টো দিকে দেবে। আমার 38খানা ওয়ার্ড রয়েছে আমার বিধানসভায়, আমার কর্মী সভা মিলিয়ে প্রায় আমার প্রচার শেষের দিকে, কর্মী সভা এবং ডোর টু ডোর করছি আমি এখন অবধি সেরকম জায়গায় আসিনি যেখানে যারা হয়তো ভোট দিতে পারিনি এরকম শুনছি বা আমাকে বলছে ভোট দিইনি, আমরা দিতে পারিনি। এখানে আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষকে বেরিয়ে আসতে দেখছি, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে দেখছি। আমাদের যারা কাউন্সিলার্সরা রয়েছেন তা আমি কিন্তু সবার সামনেই লোক সমাজেই জিজ্ঞাসা করছি সবাইকে যে আমার কাউন্সিলর কাজ করে, জিজ্ঞাসা করছি। সেখানে আমি কোনো রকম সেকেন্ড থট
নিয়ে বলছে, দেখো আমরা তো অভিনেতা, আমরা অভিনয়টা করি, সেই ইমপ্রম্পটু অভিনয়টা আমরা করতে পারবো, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ফট করে সেই ইমপ্রম্পটু অভিনয়টা করতে পারবে না যখন আমি সরাসরি তাদের ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি। যদি মনে কোনো ক্ষোভ থাকে সেটা কোনো না কোনোভাবে প্রকাশ পাবে। আমার ক্ষেত্রে আমি এখন সেরকমভাবে জায়গা পাইনি বা শুনিনি যেখানে কাউকে ভোট দিতে দেওয়া হয়নি বলে। আমি এখানে মানে বেশিরভাগ ওয়ার্ডেই সমর্থন পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি। তারা বলছে যে আমরা আমরা অন্য কাউকে দেবো না, মমতা ব্যানার্জি যেখানে আছে আমরা সেখানেই ভোটটা দেবো। এইবারে তুমি যখন বলছো, বিষয়টা আমি মাথায় রাখবো, যেহেতু আমার নজরে এখনো কেউ আনেনি এই বিষয়টা, কারণ আমি শুনিনি যে ভোট দিতে দেওয়া হয়নি বলে এখানে আমি শুনিনি। আর তুমি বললে যখন আমি মাথায় রাখবো, এটা আমি নজর করার চেষ্টা করবো। কিন্তু আমার মনে হয় না এইখানে যারা বলছে তারা ভোটটা অন্য পার্টিকে দিয়েছে বলে হয়তো তারা বলছে ভোট দিতে দেওয়া হয়নি, কারণ এখানে আমার মনে হয় না এরকম কোনো লোকজন আছেন যারা ভোট দিতে পারেননি। এখানে নিজের ভোট সবাই নিজেই দিয়েছেন এবং তাদের ভোট তৃণমূল কংগ্রেসেই যাবে, এবং আগামী দিনেও যখন নির্বাচন হবে তৃণমূল কংগ্রেসেই তারা ভোটটা দেবে। মানে একেবারে আত্মবিশ্বাসী। হ্যাঁ, এরপর আমি শান্তিকে এমন একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটা একেবারেই অস্বস্তিকর নয় কিন্তু তুলনায় একটু শক্ত। সেটা হচ্ছে, অনেকে বলছে তন্ময় ভট্টাচার্য সিপিএম প্রার্থী, বরাবর উপনির্বাচন বিধানসভাতে সিপিএম এর হয়ে দাঁড়িয়েছেন, তাতে নাকি সায়ন্তিকা ব্যানার্জি খুব খুশি। সায়ন্তিকা সত্যি খুব খুশি তুমি, তার কারণ তন্ময় ভট্টাচার্য দাঁড়িয়েছেন, অন্তত সজল ঘোষ বা বিজেপির ভোটের কিছুটা অংশ সিপিএম এর ভোট যদি সিপিএম এ যায়, তাহলে বিরুদ্ধ ভোট যত কাটাকাটি হবে তত সুবিধা হবে শাসক দলের সায়ন্তিকার। দেখো, আমি সিপিএম এর ভোট কোথায় যাচ্ছে সেটা নিয়ে খুব একটা বদার্ড নই। অবশ্যই উনি একজন সিনিয়র পলিটিশিয়ান, এবং অবশ্যই আমি যেটা বলি, দ্যার ইজ নো এন্ড টু লার্নিং। সবার থেকে শেখার উচিত। ওনার সাথে আমার সাক্ষাতেও আলাপ হয়েছে, দেখা হয়েছে, এবং সিপিএম এর ভোট কোথায় যাচ্ছে সেটা নিয়ে আমি খুব একটা বদার্ড নই, কারণ আমরা জানি যে সিপিএম এর লাল রঙটা রোদে পুড়ে হয়তো বেশিরভাগটাই গেরুয়া হয়ে গেছে এখন। তো আমি আমাদের ভোটারদের নিয়ে আমি চিন্তিত। তৃণমূল কংগ্রেসের ভোটটা তৃণমূল কংগ্রেসেই পড়বে, আমাদের ভোটটা অন্য কোনো রং পাল্টি করে কোথাও অন্য কোনো জায়গায় পড়ে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তাদের ভোট যদি তাদের পড়ে তাহলে ভালো, তাদের জন্য ভালো। এখানে তো আমি সিপিএম কটা ভোট পাচ্ছে সেই নিয়ে বদার্ডই নেই। আমরা এখানে জিতবো সেটা আমরা জানি, মার্জিন কতটা বেশি হবে বা কতটা কম হবে সেইটাই আমরা চিন্তা করব। সিপিএম এর ভোটটা, এটা তো সত্যি যে রামবাম মিলে এক হয়ে যায় অনেক ক্ষেত্রে, এটা তো ইট ইজ ফ্যাক্ট। তুমিও জানো, আমিও জানি, আমাদের দর্শকরাও জানেন। তো রামবাম এক হলো কি তারা এক হলো না, তাতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কোনো প্লাস বা মাইনাস হবে না। আমাদের ভোট আমাদেরই পড়বে, আমরা ওই ভোট কাটার খেলাতে নেই। কিন্তু সায়ন্তিকা এটা তো মানবে যে বরানগরের উপনির্বাচনের লড়াইটা শুধু ভারতীয় জনতা পার্টির সজল ঘোষের বিরুদ্ধে নয়, শুধু বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে নয়, এবার সায়ন্তিকা বরানগরে লড়তে হবে এসএসসির যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি জনমানসে যে তীব্র একটা আলোড়ন পড়েছে তার বিরুদ্ধে। এবং অপরদিকে এটা তো ঠিক যে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর গোটা উত্তর ভারতে, গোটা ভারতবর্ষে একটা আবেগ সৃষ্টি হয়েছে। তার মানে রাম থেকে এসএসসি দুর্নীতি, এর বিরুদ্ধে লড়াইটা তো খুব কঠিন লড়াই। আমাদের প্রথমত তো কারোর বিরুদ্ধে লড়াই না, আমাদের উন্নয়নের পক্ষে আমাদের এই পথ চলা। আমি লড়াই ডেফিনেটলি, একটা ইলেকট্রাল প্রসেস আছে, সেইখানে যেমন করে আমাদের দলের প্রার্থী রয়েছে বাকিদের প্রার্থীরা থাকবেন, এবং আমরা যেখানে আমাদের কাজটা করি, যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার আগে বিশাল একটা লড়াই করতে হয় না। তো সেক্ষেত্রে আমরা উন্নয়ন নিয়ে ঘরে ঘরে যাচ্ছি, আমরা কিছুর বিরুদ্ধে লড়াই করছি না। আর প্রথমত তো যে এসএসসি বা যে রাম মন্দিরের কথা তুমি বললে, রাম মন্দির যে হয়েছে তাতে তো আমরাও খুশি। সেখানে তো সেটা হয়েছে বলে তার বিরুদ্ধে যে লড়াই করতে যাব সেরকম তো ব্যাপার নয়। কেন, আমরা রাম কি কারোর পার্সোনাল প্রপার্টি, বা তার প্রপ্রাইটারশিপ কি শুধু বিজেপি বা অন্য দল নিয়ে রেখেছে, সেরকম তো নয়। আমরা রামনবমীতে এত সুন্দর মিছিল করেছি, এবং আমি নিজে বজরংবলীকে পুজো করি, তো আমি রামকে আমায় ডাকতেই হবে। তো সেক্ষেত্রে রামটা কিন্তু আমাদের জন্য ফ্যাক্টর না, ফ্যাক্টর রাম হচ্ছে বিজেপির, মানে তাদের একটা রাজনৈতিক এজেন্ট তারা বানিয়ে নিয়েছেন, সেটা করা উচিত না। তুমি রামের ভক্ত হবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে পুজো করবে মন্দিরে, সেটা আমি নির্বাচনের জায়গায় আমাদের জন্য ওটা কোনো মানে পয়েন্টই না যে রাম মন্দির হয়েছে বলে আমাদের নির্বাচনে আমাদের লড়াই করতে হবে। রাম মন্দির হয়েছে খুব ভালো, আমরা পুজো করবো গিয়ে মন্দিরে।
আর বাকি যে দুর্নীতির কথা বলছেন, দেখো দুর্নীতিটা তো সিপিএমরাই শুরু করেছিল। সেই সময় তোমাদের মতো এত সুন্দর সুন্দর মানে অ্যাডভান্স টেকনিক বা এই টেকনোলজি ছিল না। আমরা তো মানে তারা যে চিরকুটে কি করতেন সেটা তো আমরা সবাই জানি, তুমিও সেটা জানো। তো সেই অর্থে দেখো, যারা দোষ করবে তারা দোষী সাব্যস্ত হলে তারা সাজা পাবে, কিন্তু শুধু একটা হাওয়ায় কোনো প্রমাণ ছাড়া আমরা তো একটা তীর ছেড়ে দিলে সেটা নিয়ে সব মানে একটা মিডিয়া ট্রায়াল হলো, নিয়ে তাকে আমরা দোষী সাব্যস্ত, কোর্ট থেকে সে দোষী সাব্যস্ত না হওয়া অবধি আমরা তাকে একেবারে মানে তার উপরে একটা ধাপ লাগিয়ে দিলাম যে সে দোষ করেছে। তো এটা কাম্য না। মানুষে জানে যে তারা কি করছে, তারা যে তৃণমূল কংগ্রেসের ভোটটা দিয়ে কেন দেবে তারা জানে। এই বরানগরটাই নরক করে রেখেছিল সিপিএম এর আমলে। এইখানে তো আমরা একটা বরানগরের তো একটা রাজনৈতিক ইতিহাস আছে। অবশ্যই অবশ্যই। এখানে আমরা জানি যে স্টলওয়ার্ডসরা, পলিটিক্যাল স্টলওয়ার্ডসরা এখান থেকে তারা অপোজিশন লিডার ছিলেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটা তো সিপিএম এর গড় ছিল, সেই গড় তো ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই গড়ে কিন্তু রাস্তা, আলো, জল, দুয়ারের সরকার হয়নি। তো বরানগরের মানুষের ভোট দিতে গেলে আমার বিশাল একটা লড়াই করতে হবে না, কারণ এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু কম্পিউটারটা আটকে রাখেনি শিক্ষিত যাতে না হতে পারে যুব সমাজ, কারণ শিক্ষিত হলে প্রশ্ন তুলবে তারা সমাজে। সেই জন্য সিপিএম তো কম্পিউটারটা আসতে দেয়নি। তুমি আমরা তো এই এত অ্যাডভান্স টেকনোলজিগুলো শিখতে পারতাম না সিপিএম এর যুগ থাকলে। এটা কিন্তু এখানের মানুষ জানে। তো আমাকে বিশেষ কোনো লড়াই করতে হচ্ছে না। আমি শান্তিকা বলবো যে তোমার সঙ্গে তো সবসময় প্রচুর ছেলে থাকে তোমার জনপ্রিয়তার কারণে, এবং অবশ্যই তুমি বাংলার যেখানে যাবে সেখানেই লোকজন থাকবে তোমার সঙ্গে। আমি বলি কি, আরব্য রজনীতে আমরা পড়েছিলাম না যে সুলতান নিজেই একা রাত্রিবেলায় বেরোতেন, বিভিন্ন জায়গায় খোঁজ নিতেন কে কীরকম আছে। আমার মনে হয় তুমি একদিন বেরিয়ে দেখো, ধরো তোমার বয়সী বা তোমার থেকে অল্প বয়সী যুবক যুবতীরা তোমাকে যদি এসে বলে যে দিদি আমরা তো এসএসসির ওপর আশা করেছিলাম, কি হয়েছে দেখুন, এগুলো তো ভয় হয়তো বলতে পারছে না, তখন কি উত্তর দেবে? না, তখন আমি উত্তর দেবো না। তখন অবশ্যই আমি সেই জিনিসটা বুঝে যেটা আমার সীমিত ক্ষমতার মধ্যে করণীয় আমি সেটা করব, আমার উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেবো। এখানে তো আমি সবটা ডিসিশনটা নেওয়ার কেউ নই। তো সেখানে অবশ্যই যদি কারোর কোনো বক্তব্য থাকে, আমার দরজা সবার জন্য খোলা। কারণ আজকে আমি এখানে বিধায়ক হয়ে এলে আমি কিন্তু শুধু তৃণমূল কংগ্রেসের ভোটার যারা তাদের জন্য বিধায়ক হয়ে আসিনি। এখানে যদি কেউ বঞ্চিত মনে করে, যদি কারোর যে কোনো মানুষের প্রতি, সে আমাদের দলের হোক কি অন্য দলের হোক, যদি তাদের কোনো বক্তব্য থাকে, আমি কিন্তু তাদেরও বিধায়ক বা আমি তাদেরও জন্যও কাজ করতে এসেছি এখানে। আমি তাদের কথা শুনবো এবং সেই অনুযায়ী যেটা করার আমি সেটা করবো। এখন অবধি আমার কাছে আসেনি। তোমার কথাতে যদি তারা ভয় না এসে থাকে বা কোনো কারণে না এসে থাকে, আমি তাদের অবশ্যই বলবো যে আমার কাছে এসো এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে বলো। আমার সীমিত ক্ষমতায় আমি যেটুকু করার আমার করবো। আমি তাপস রায়ের প্রতি কতটা কৃতজ্ঞতা আছে এই সময়ে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে যখন 42টা প্রার্থী ঘোষণা হয়ে গেল, যখন আমরা খুব অনেকেই অবাক হয়েছি যে সায়ন্তিকা সে দাঁড়াচ্ছে না বাঁকুড়াতে, বাঁকুড়ায় প্রার্থী নেই, ঠিক সেই সময় আমরা দেখলাম কি, আমরা তার আগে থেকেই জানতাম আমরা যে দেখলাম যে তাপস রায় তিনি বিধানসভাতে গিয়ে পদত্যাগ করলেন এবং উপনির্বাচনে সায়ন্তিকা ব্যানার্জি তৃণমূলের প্রার্থী। কোথাও তাপস বাবুর প্রতি একটু কৃতজ্ঞতা নেই? দেখো, এবারে যা হয় ভালোর জন্যই হয়। তো উনি আমাকে এই সুন্দর জায়গাটা দিয়ে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। উনি না ছেড়ে গেলে তো আমি এই বরানগরের মতো একটা সুন্দর জায়গায় কাজ করার সুযোগ পেতাম না, তার জন্য তাকে ধন্যবাদ। সেই জন্যই বলে যা হয় ভালোর জন্য হয়। তো ওনার কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে আমি জানি না। উনি আমাদের দলের একজন বিধায়ক ছিলেন এবং আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করব না। আমার থেকে বয়সে এখানে সবাই বড় এবং রাজনৈতিক অভিজ্ঞতার ক্ষেত্রেও সবাই আমার থেকে বড়। কিন্তু আমি দেখবো যে আমি কতটা সুযোগ সেই জায়গাটা থেকে আমার জন্যে, আমার বেটারমেন্টের জন্য আমি করতে পারছি। আমার পলিটিক্যাল পথ চলাতে বরানগরের অ্যাসেম্বলিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখানে আমি জিতে যে কাজের এক্সপিরিয়েন্সটা পাবো সেটা আগামী দিনে হয়তো আরও নেক্সট 10-20 বছর আমাকে সাহায্য করবে এগিয়ে যেতে। সেই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। উনি এখানে ছেড়ে চলে গেলেন বলে। এইখানেই আমার একটা প্রশ্ন আছে। বাংলায় একটা কথা আছে, শিয়ালকে কখনো ভাঙা বেড়া দেখাতে নেই। তুমিই দেখিয়ে দিলে আমাকে। সায়ন্তিকা ব্যানার্জি যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বরানগরে উপনির্বাচনে যেতে, তাহলে আগামী কয়েক দশকে সে এখানেই দাঁড়াবে, এখানকার লোকের জন্যই কাজ করবে। অবশ্যই, কেন করবো না? আজকে আমি যেখান থেকে জিতবো আমি কি হঠাৎ করে অকৃতজ্ঞ হয়ে কারোর মতো আমি অন্য দলে চলে যাব?
এত বছর করে, আমার তো এত বছর না, আমার 3 বছর, আমি 3 বছর দেখো দল আমাকে অনেক সম্মান দিয়েছে, কিছু দেয়নি, আমি বঞ্চিত, আমি কিছুই পাইনি, আমি তো সেটা বলতে পারবো না। আমার যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে আমি সেটাই বলছি। অবশ্যই আমি বাঁকুড়ায় হেরে গিয়ে 3 বছর পড়েছিলাম, বরানগরে জিতলে আমি এখানে ছেড়ে কোথাও যাব? এখানেই, হ্যাঁ অবশ্যই যদি দল আমাকে বলে যে তোমাকে অন্য জায়গায় যেতে হবে, তোমাকে এখানে দরকার, তখন আমি অবশ্যই যাব। কিন্তু বরানগরের প্রতি আমার কৃতজ্ঞতা সবসময় থাকবে। এবং যতক্ষণ না দিদিমণি আমাকে বলবেন যে তুমি এবারে অন্য জায়গায় যাও, আমি থাকছি, যাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে, পরের প্রশ্নটা একটু টাফ প্রশ্ন। সেটা হচ্ছে যে বরানগরে যারা এতদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে এলো, এতদিন ধরে যারা রাজনীতি করে এলো, তারা কি সত্যি মন থেকে মেনে নিতে পারবে? কারণ সায়ন্তিকা ব্যানার্জি জিতে গিয়ে যদি এখানের বিধায়িকা হয়ে যায়, তাহলে আগামী কয়েক দশকে তাদের কোনো তাদের সুযোগ নেই। তারা জিততে দেবে তো? অর্থাৎ বরানগরে বিভিন্ন জায়গায় যারা বাস্তু ঘুঘু আছে, তারা অন্য খেলা খেলবে না তো? যে করেই হোক তারা চাইবে না তো যে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে হারাতে হবে, তাহলে পরবর্তীকালে তাদের রাস্তা খোলা থাকবে? তৃণমূল কংগ্রেসে এরকম লোক খুব একটা আছে বলে আমার মনে হয় না। স্পেশালি বরানগরে সেরকম মানুষজন আছে বলে আমার মনে হয় না। দেখো, আজকে তোমার কপাল আমি নিতে পারবো না, আমার কপাল কেউ নিতে পারবে না। আমি যদি কাজ করি, আর আমার অস্ত্র একটাই, হ্যাঁ আমি হয়তো বিশাল রাজনৈতিক নয়, আমি অরাজনৈতিক হয়ে বিধায়ক হয়ে অনেক রাজনৈতিক ব্যক্তির থেকে বেশি কাজ করব। এটা আমার নিজের প্রতি কনফিডেন্স এবং আমার লয়্যালটি, আমার ডিসিপ্লিন, আমার কমিটমেন্টের প্রতি আমার কনফিডেন্স। তো সেক্ষেত্রে দলের স্বার্থে এখানে মানুষে কাজ করেন। আমাদের যারা দলীয় নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু জানে না। আজকে যদি আমার কপালে থাকে, হ্যাঁ আগামী দিনে আমি কাজ করব না বা অন্য কেউ সেই জায়গাটা নেবে, দল, দেখো আমি তোমায় বললাম কয়েক বছর ধরে আমি কাজ করব, এটা আমি তোমায় বললাম আমার মনের ইচ্ছে। এরকমও তো হতে পারে যে আমাকে দল হয়তো মনোনয়ন দিল না পরের নির্বাচনে, হতেই পারে, তাদের মনে হতেই পারে যে আমি কাজ করিনি, আমি ঠিকমতো সার্ভ করিনি, আমার যেটা করণীয় ছিল আমি করিনি, এই জন্য তারা আমাকে টিকিট দিল, তখন আমি পারবো না করতে। কিন্তু আমি বললাম অনেক বছর ধরে আমি কাজ করব, এই কারণেই বললাম কারণ আমি কনফিডেন্ট যে আমি এত কাজ করব, এখানে কেউ সেই কথা বলার জায়গায় পাবে না। তার মানে কি কোথাও সাবোতাজ হওয়ার যে আশঙ্কা করছে অনেকে, সাবোতাজ হবে না? না, সাবোতাজ হওয়ার আশঙ্কা কে করছে? এখানে কেউ সাবোতাজ হওয়ার আশঙ্কা করেনি। এগুলো ভুল বিজেপি রটাচ্ছে, এগুলো পাতি কথা, বিজেপি সিপিএম এ রটাচ্ছে, রাম বাম মিলে, ওই বললাম না রামে আর বামে মিলে এক হয়ে যায়, কিন্তু ভোট মমতা ব্যানার্জি পাবে, তৃণমূল কংগ্রেসই পাবে। এই সমস্ত বিবৃতিগুলো তারা রটিয়ে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ধরানোর চেষ্টা করছে। মানে আমি যাতে তোমার ভিতরে ভিতরে সন্দেহ করি, আমি যাতে আমার কর্মীদের ওপরে সন্দেহ করি যে তারা আমার ভোটটা করাবে। তো আরে তারা মমতা ব্যানার্জিকে চেনে, তারা তৃণমূল কংগ্রেসের তারা কর্মী, আর এইটা একটা প্রেস্টিজিয়াস সিট। এখানে এইরকম ধরনের কর্মী তৃণমূল কংগ্রেসে আছে বলে নেই, ওটা যাদের পায়ের তলায় মাটি নেই, যাদের কর্মী নেই, যাদের নেতা নেই, যাদের কর্মী নেই, যারা এই ফ্লেক্স ব্যানার লাগাবে এজেন্সি দিয়ে টাকা দিয়ে তাদের লোক করতে, এবং হাওড়া শিয়ালদা বিভিন্ন জায়গা থেকে, লেবুতলা পার্ক থেকে, সব জায়গা থেকে বাইরে থেকে লোক এনে এনে মানে সংগঠন করার চেষ্টা করতে, এই সমস্ত চিন্তাধারা তাদের, আমাদের না। কোথাও কি মনে হচ্ছে যে তন্ময় ভট্টাচার্য এবং সজল ঘোষ, এই দুজনের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সজল ঘোষ যেহেতু একসময় তৃণমূল দলে ছিলেন, সেই জন্য তার এই দলের সঙ্গে অনেকের সঙ্গে সখ্যতা আছে, কোথাও একটা বাড়তি সুবিধা পাবে? কে? সজল ঘোষ? না, বাড়তি দেখো, রাজনৈতিক একটা রিলেশন হতেই পারে। আজকে একটা সৌজন্য, যেটা রাজনৈতিক সৌজন্য, আমরা তো একটা মানে সিভিল সোসাইটি থেকে বিলং করি, আমরা ওরকম না যে তুমি অন্য দলে মানে কথাই বলে ঘুরিয়ে চলে গেলাম, এরকম তো না। তো সৌজন্যটা একে অপরের সাথে থাকতেই পারে, সেটাতে বাড়তি কোনো কিছু পাবে না, কারণ তার সিম্বলটা আর আমাদের সিম্বলটার মধ্যে আকাশ আর পাতাল যদি বলি, সেই ডিফারেন্স আছে। তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তো আমরা সবাই দেখেছি খুব সুন্দর সৌজন্যের একটা পরিবেশ, ভালো লেগেছে, ভালো লেগেছে এবং দেখা করে খুব ভালো লেগেছে। এবং আমার সায়ন্তিকা মনে হয়েছে একজন শিল্পী হিসেবে যেভাবে মানুষের সঙ্গে কথা বলার, যেভাবে গুরুজনদের শ্রদ্ধা করার কথা, সেটাই করেছে। কিন্তু সজল ঘোষের ক্ষেত্রে তো এই শিষ্টাচারটা থাকছে না। পদে পদে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ছেলেরা সজল ঘোষকে হেনস্থা করছে, এই ছবিটা সর্বত্র ভাইরাল হচ্ছে।
সজল ঘোষকে তো হেনস্থা করা হয়নি। আজকে কেন আমি তোমাকে ভোট দেবো সেই প্রশ্নটা কি আমার করার অধিকার নেই? আজকে প্রথমত তো দেখো, তন্ময় ভট্টাচার্য উনি সিপিএম পার্টির একজন প্রার্থী, কিন্তু আমি এইটুকুটা বলতে পারি যে ওনার মধ্যে যে সৌজন্যতা রয়েছে, যে শিক্ষাটা রয়েছে, সেইটা কিন্তু বিজেপি দলের কোনো নেতার নেই, সরি টু সে। ঠিক আছে, আমি একটা ব্যক্তি তন্ময় ভট্টাচার্যের কথা বলছি, ব্যক্তি তন্ময় ভট্টাচার্য। দেখো, আয়নায় তো মুখটা যেমন দেখাবো ঋতুদা, তেমনই তুমি দেখতে পাবে। আমি আয়নায় নিজের মুখটা সুন্দর দেখালে আমি সুন্দর দেখবো, আমি যদি বিকৃতি করে রাখি মুখটা, তাহলে মুখটা আমি ডিস্টর্টেড দেখবো। তো তন্ময় ভট্টাচার্য একজন মানে আমাকে ভদ্রতা দেখিয়ে উনি একজন যেটা সৌজন্য হওয়ার, ওনার বডি ল্যাঙ্গুয়েজে সেই সৌজন্যতাটা ছিল বলে আমার বডি ল্যাঙ্গুয়েজে আমিও সেটা রেসিপ্রোকেট করেছি। কিন্তু বিজেপির গুন্ডামিতে ওরা করে, একজন মহিলাকে প্রথমেই যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চলো তুমি আমার সাথে চলো, এটা ইজ নট রাইট। একজন মহিলার সাথে যাকে তুমি চেনো না তার সাথে তুমি আপনি আসুন আমার সাথে, এত লাউড, মানে বরানগর খুব শান্ত, শিক্ষিত, কালচারালি খুব এনরিচড মানুষজনদের মানে জায়গা। এইখানে না ওই লাউড উগ্র ব্যাপারটা এখানে লোকেরা পছন্দ করেন না। তো সেক্ষেত্রে ওই বডি ল্যাঙ্গুয়েজটাই ওনার যে একটা প্রথমে একটা ডিফেন্সিভ বডি ল্যাঙ্গুয়েজ, ওটা না। তুমি ভোট চাইছো অবশ্যই, তুমি আজকে আমি পথ চলতি যে আলু নিয়ে আলু বিক্রি করছি আমি তারও পায়ে হাত দিয়ে প্রণাম করছি, আজকে যে দোকানে বসেছি আমি তারও পায়ে হাত দিয়ে প্রণাম করছি, যে আমাদের দলের এক্স কাউন্সিলর ছিলেন বা কর্মী ছিলেন তারও পায়ে হাত দিয়ে প্রণাম করছি। ভাই, কারণ আমি ভোট চাইছি, সবার আশীর্বাদ চাইছি। আমার মধ্যে যদি ওই ওই কি বলবো উগ্র একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, মানুষ গ্রহণ করবে না। আর বলো না, আজকে আমাদের যখন রাজ্যের ভোট হয় তখন মমতা ব্যানার্জি তার রিপোর্ট কার্ড নিয়ে দেখায় না যে কেন তোমায় ভোট দেবে, তো আমি তোমায় 5টা প্রতিশ্রুতি দিলাম, নিয়ে সবকটাই আমি ভুলে গেলাম। গ্যাসের দাম 1000 পেরিয়ে গেল, তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম যা, ওষুধের দাম যা। তো মানুষের জিজ্ঞাসা করবে না, ভাই তুমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলে সেগুলো করোনি কেন? এই যে আমি আমার ইশতেহারটা প্রকাশ করবো, আমি বলবো আমি বড়নগরের জন্য এই করবো, আগামী দিনে যখন আমি টিকিট পাবো, যদি টিকিট পাই, লোকে আমায় জিজ্ঞাসা করবে না যে তুমি এইগুলো করেছো না করোনি? তো মানুষ সেটাই জিজ্ঞাসা করছে, সেটাকে তারা হেনস্থা বলছেন, কারণ তাদের উত্তর নেই, বিজেপির প্রার্থীর কাছে উত্তর নেই, সেই জন্য তাদের কাছে সেটা হেনস্থা মনে হচ্ছে। এটা আসলে একটা প্রশ্ন, এটা সব ভোটারদের করার অধিকার আছে যারা আমাকে ভোটটা দিচ্ছে। অনেক জায়গায় ভাইরাল হচ্ছে, সেখানে বলছেন অনেক কাজ হয়নি, রাস্তাঘাট। আমি একটা কথা বলি, একটা রাস্তা আমি যখন বানালাম সেটা 200 বছর ধরে ওই অবস্থায় থাকবে এটা তো নয়। ঝড় জল বৃষ্টি হবে, সেটা মেরামত করতে হবে, রিপেয়ার করতে হবে, ভেঙে আবার নতুন করে করতে হবে। এইখানে প্রচুর জল জমত ঋতুদা, এইখানে কিন্তু সৌগত দা এবং আমাদের দলের যারা রয়েছেন চেয়ারম্যান, বিভিন্ন কাউন্সিলার, সবাই মিলে কাজ করে 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 অনেক, মানে তোমার 60 to 70% জল জমার প্রবলেমটা চলে গেছে। মানে তাপস রায় করেছেন, তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন যখন, তখন তিনিও করেছেন ডেফিনেটলি, কারণ আমাদের দলে ওইভাবেই কাজ হয়। তুমি আমাদের তো দলের রেপ্রেজেন্টেটিভ, আমি তো তাপস রায় এখানে ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের রেপ্রেজেন্টেটিভ ছিলেন। কিছু জায়গায় সজল ঘোষ তো মনে হয় যে ওনার নামটা নিলাম, আমি নামটা নিতে চাই না, সরি, প্লিজ এটা এডিট করে দিও নামটা। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু গিভ সো মাচ প্রায়োরিটি অর ইম্পর্টেন্স টু এনিবডি হু ডাজন্ট রেসপেক্ট উইমেন। তো সেক্ষেত্রে বিজেপির যে প্রার্থী সে বলছে কোনো কাজ হয়নি, তাহলে আমিও তো ঘুরিয়ে প্রশ্নটা তোমার মাধ্যমে করতে পারি যে তার মানে উনি কি ওনার রাজনৈতিক গুরু যে তার কথা বলছেন যে তিনি কোনো কাজ করেননি এখানে? এখন দুমুখ হয়ে থাকলে তো হবে না। তুমি তাপস রায়ের ব্যাপারেই তার মানে তুমি বলছো, কারেক্ট? কারণ এখানে কোনো কাজ হয়নি, এখানে বিধায়ক কে ছিলেন? তাপস রায় আমাদের দলের পক্ষ থেকে। তাহলে তুমি তোমার রাজনৈতিক গুরু যে তার কাজের উপরে, ক্রেডিবিলিটির উপরে তুমি প্রশ্ন করছো, এই প্রশ্ন আমিও করতে পারি না। উনার কথা নাম উচ্চারণ করবো না কারণ মহিলাদের সম্মান করে না, এটা কি কোনো একটা ঘটনা কিছু ঘটেছে? না, কোনো ঘটনা ঘটেনি, কারণ ওনাদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব ডিসরেসপেক্টফুল। কারণ প্রথম থেকেই উনি আমার ব্যক্তিগত আক্রমণ করছেন আমাকে, আমি জানি উনি আমার থেকে অনেক সিনিয়র, প্রথম থেকেই আমার নাম নিয়ে উনি বিকৃত করছেন, বলছেন সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা, এরম সে সায়ন্তিকা হোক, যেই হোক, অ্যাকোয়াটিকা হোক, দল আমরা সাফ করে দেবো, আমরা ভূত ছাড়িয়ে দেবো। আমি কিন্তু ওনাকে এখনও অবধি কোনো ডিসরেসপেক্টফুল কথা বলিনি। আমি এটাই বলছি যে ওনার দলের যেটা আদর্শ সেরকম অনুযায়ী উনি কাজ করছেন, উনি কিন্তু করছেন, কারণ উনি বিজেপি দলের প্রার্থী, ঠিক আছে? আমি কিন্তু ব্যক্তি সজল ঘোষকে আমি কোনো আক্রমণ কিন্তু করিনি, কিন্তু উনি ব্যক্তি সায়ন্তিকাকে আক্রমণ করছেন, এটা বলে যে আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে।
উনি সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা, এটা তো ব্যক্তি আক্রমণ হলো। উনি বলছেন আরে মোদিজি এই করোনার অ্যান্টিভাইরাস দিয়েছিলেন বলে, নাহলে তো ওনার ফটো কোনো একটা পার্টি অফিসে টাঙানো থাকতো, তার মানে উনি আমার মৃত্যু কামনা করছেন, উনি আমার ব্যক্তি হিসেবে আমার মৃত্যু কামনা করছেন। উনি বিভিন্ন জায়গায় বলছেন যে ওই সব ভূত আমি ছাড়িয়ে দেবো, হ্যাঁ ও আগে নিজের কাজটা করতে, মানে বিভিন্ন সময় উনি আমাকে ও ডায়লগ ফায়লগ যেন না দেয়। ভাই ওই ডায়লগ বলেই কিন্তু আজ আমি যখন একটা প্রোগ্রাম করতে চাই সেখানে 10,000 15,000 লোক আসে, তারা ভালোবেসে টাকা খরচা করে টিকিট কিনে আসে, এটা আমার দোষ হতে পারে না। আমি একজন অভিনেত্রী বলে আমি মাথা উঁচু করে আমার বাবা মাকে আমি আমার সংসার চালাই, সেখান থেকে আমার রুজি রুটি আসে, আমার রোজগার করে আমি সেটা চালাই। তো আমি অভিনেত্রী বলে তুমি আমি ডিসরেসপেক্ট করতে পারো না। আমিও একটা ইম্পর্টেন্ট একটা মানে সেগমেন্ট সোসাইটি, ঠিক আছে? এবং আমি তোমার মতনই, মানে আজকে তুমি যেরকম সাংবাদিকতা তোমার মেন, মানে তোমার প্রধান একজন তুমি পরিচালক, তুমি একজন কালচারাল মানুষ, সেটা আমি জানি, কিন্তু আজকে মানুষ তো তোমাকে একজন সাংবাদিক হিসেবেই গ্রহণ করেছে ফার্স্ট, সেটা তোমার ফার্স্ট পরিচয়। সেরকম আজকে আমার ফার্স্ট পরিচয় আমি একজন অভিনেত্রী, হ্যাঁ আমি একজন অভিনেত্রী, সো ইট ডাজন্ট ম্যাটার। তুমি লয়ার প্রফেশন থেকে আসতে পারে, সাংবাদিক আসতে পারে, অভিনেত্রী এলেই ডায়লগ ফায়লগ না, মানে অভিনেত্রী মানে একটু ছোটো করে দেখা। আজকে প্লিজ, আজকে বাকিদের মতো না, আমাকেও কিন্তু আজকে টাকাটা রোজগার করে বেরিয়ে কাজ করে গায়ে গতরে পরিশ্রম করে আমাকে টাকা রোজগার করতে হয়। বাড়িতে এসে কেউ আমায় টাকা দিয়ে যায় না। অন্তত পক্ষে আমি তো এটুকু বলতে পারি, আমি আমার বাবার নাম ভাঙিয়ে তো খাচ্ছি না, বা আমার মায়ের নাম ভাঙিয়ে খাচ্ছি না, আমি আমার নিজের পরিচয় নিজে করেছি। কিন্তু ওনাকে বলার আগে এটা ভেবে দেখতে হবে যে ওনার কন্ট্রিবিউশন পলিটিক্সে কতটা আছে। অবশ্যই তুমি বাবার নাম ভাঙাচ্ছ না, এটা আমরা জানি, তোমার বাবাকে আমরা আমার ছোটবেলা থেকে চিনি, কিন্তু আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি যে বাবার থেকেই তো শরীর চর্চাটা শুরু, তা এখনো কি এত বিজি স্কেডিউলের মধ্যে কি চলছে? চেষ্টা করছি সকালবেলাটা উঠে ওই 15 মিনিট পেলেও ওর মধ্যে একটু যোগাটা করার চেষ্টা করছি, কারণ এখন তো জিম যেতে পারছি না। আমি যোগাটা আবার কিছু মানে ওয়েটস আমি এনে রেখেছি, প্রচুর জল খাচ্ছি, খাওয়া দাওয়াটা যেহেতু ঠিক রাখতে পারছি না এখন দৌড়াদৌড়ির মধ্যে। তারপর এটা তো একটা সাময়িক পিরিয়ড, তো সেইখানে আমাকে অত কিছু ভাবলে চলবে না। এখন 100% দিয়ে সব ভুলে গিয়ে এইটার মধ্যে ঝাঁপিয়ে যখন পড়েছি, আমি মানে মরলে একবার মরবো, ওই বারেকে আমি মরতে রাজি নই। তাই জন্য আমি পুরোটা দিয়ে দেবো, যাতে আমার তরফ থেকে যতটুকু দেওয়ার কথা সেই জায়গা থেকে যেন কোনো রকম প্রশ্ন না থাকে দলের কাছে। এখানে আমার একটা প্রশ্ন আছে যে আমরা গত বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে বাঁকুড়াতেই একজন তৃণমূল নেত্রী, অনেকে অভিযোগ করেন তার বিশ্বাসঘাতকতায় সামান্য ভোটে সায়ন্তিকা হেরেছে, অর্থাৎ দলের মধ্যে থেকেই সাবোতাজ হয়েছে। পরবর্তীকালে লোকসভা নির্বাচনে প্রার্থী অনেকে মনে করেন যে বাঁকুড়া জেলারই তৃণমূল কংগ্রেসের নেতারা, তারাই ষড়যন্ত্র করে সায়ন্তিকাকে লোকসভা নির্বাচনে প্রার্থী না করার পক্ষে জোর সোয়াল করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সজল ঘোষ, তিনি এখানে বিধানসভা উপনির্বাচনে লড়াই করছেন, তার কিছু হারানোর নেই কিন্তু পাওয়ার আছে। কোথাও কি সায়ন্তিকার জীবনে এই উপনির্বাচনটা একটা খুব বড় রাজনৈতিক লড়াই, তার কারণ তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই? দেখো, আমি বিষয়টা এইভাবে ভাবি যে আমার পেশাটা কিন্তু আলাদা। আমি কিন্তু রাজনীতি করে আমার সংসার চালাই না। রাজনীতিটা আমি ভালোবেসে করছি, মমতা ব্যানার্জিকে ভালোবেসে করছি, কাজটা আমার ভালো লাগছে করতে, সেই জন্য করছি। আমি রাজনীতি যদি নাও করি বা মানুষের জন্য কাজ যদি নাও করি, তাহলেও কিন্তু আমাকে সংসার চালানোর জন্য আমাকে আমার কাজটা করতে হবে, যেটা আমার পেশা। একটা পেশা আর একটা নেশা। অথচ যিনি বিজেপির প্রার্থী, তিনি কিন্তু এটা সমাজের ভাবা উচিত, বা বরানগরের মানুষ তো অতি অবশ্যই এটা পয়েন্ট টু বি নোটেড বলে স্পেশালি এই কনসিডার করবে এই পয়েন্টটা, যে উনি কিন্তু ওনার ওয়ার্ড থেকে, ওনার 50 নম্বর ওয়ার্ড থেকে উনি জিতেছেন অ্যাজ আ কাউন্সিলর। ওইখানে নির্বাচিত হয়ে উনি লোভে পড়ে বিধায়ক হবেন বলে উনি হঠাৎ তাদেরকে বঞ্চিত করে তার ভোটার্সদের ওখানে ফেলে রেখে উনি বরানগরে এসে নিজেকে ভূমিপুত্র ক্লেম করছেন, এখানের বিধায়ক হওয়ার চেষ্টা করছেন বা প্রার্থী হয়ে এসছেন। তার মানে কি, তুমি যেখানে এরকম অনেক জায়গা হচ্ছে যে ওয়ার্ডের কাউন্সিলর সে সেই বিধানসভাতেই প্রার্থী হিসেবে দাঁড়ালো ফর এমএলএ ইলেকশন। এরকম আমাদেরও অনেক আছেন লিডার্সরা, অন্যান্য দলেও আছে, সেইটা একরকম। এটা পুরোপুরি অন্য একটা মানে জায়গা, অন্য বিধানসভায় তুমি এসে এখানে তুমি কাজ করছো, তাহলে কি তুমি তোমার ইলেক্ট করেছে যারা, তাদের তুমি বঞ্চিত করে রাখলে।
এটাও তো একটা ভাবার প্রশ্ন না। লোকে এটা জানে যে আমি লোভে পড়ে কাজটা করছি না, বা আমার অ্যাম্বিশন এতটা রয়েছে যে আমি ভালোবেসে ভলেন্টারিলি করছি, তো মানুষের আশীর্বাদ দিলে আগামী দিন 100 বছর ধরে আমি কাজ করতে পারবো। কিন্তু ওই রেস নেই আমার র্যাট রেসে দৌড়ানোর এখানে কিছু নেই যে আমি না করলে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি যদি আমার যোগ্যতা প্রমাণ করতে পারি, মানুষ আমায় অ্যাকসেপ্ট করবে। যদি না করে তাহলে আরও ভালো করে কাজ করতে হবে, শিখতে হবে, নিয়ে আবার ট্রাই করতে হবে। তাতে কি আছে? আমার রাজনৈতিক অস্তিত্ব এখানে কোনো সংকটে নেই। আমার রাজনৈতিক অস্তিত্ব যদি সংকটে থাকতো তাহলে আমি হেরে যাওয়ার পর কাজ করতাম না। মানুষ তো অ্যাকসেপ্ট করেছে, আমি হেরে গেছি একবার, তো অ্যাকসেপ্ট করেছে। একটা 47,000 ভ্যাকেন্সিতে আমি একটা নিউ কামার হয়ে শুধুমাত্র 735 ভোটের জন্য হেরেছি। এটাও তো একটা ফ্যাক্টর। যারা রাজনৈতিক সচেতন লোক তারা তো এই ক্যালকুলেশনটাও করবে না। তারা এটা দেখবেন আমি হেরে গেছি, তারা দেখবে অত ডেফিসিটের একটা সিট একটা নতুন মেয়ে এসে মাত্র 735 ভোটের জন্য জিততে পারে না, তার মানে এই মেয়েটার মধ্যে আছে। সো সিম্পল, 2+2 4ই হবে, 5 তো হবে না ওনাদের মধ্যে। অনেকে বলেন যে নাকের বদলে নড়ুন পেলে যাওয়ার কথা ছিল পার্লামেন্টে, যাবে বিধানসভায়। হ্যাঁ দেখো, এইটা ঘটনা হচ্ছে যে আমরা যদি আগামীটা দেখে রেখে সেই অনুযায়ী প্রিপেয়ার করতে পারি, তাহলে আমি একটা বিধানসভা জুড়েই কাজ করতাম। তাহলে কি আমি যে 7টা বিধানসভা জুড়ে হয়তো একটা বিধানসভার থেকে বেশি জায়গায় কাজ করে জ্ঞানটা বা এক্সপিরিয়েন্সটা একটু বেশি অর্জন করেছি, সেটা কি তার মানে আমি ভুল করলাম না? তো তাহলে এখানে হারা বা জেতা না, জেতা বা অনেকটা শিখে আগামীর জন্য চেষ্টা করা। So I take it, I take life. এটা কথা মন I'm খারাপ very লাগছে না? positive. নতুন একটা সংসদ ভবন হয়েছে, পার্লামেন্ট ভবন হয়েছে, নতুন সংসদ ভবন হয়েছে, অনেক যেতে কোটি কোটি টাকা খরচা করে একটা নতুন সংসদ ভবন হয়েছে। সেখানে বসার থেকে সেই টাকাটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার গরিব মানুষ 100 দিনের কাজ করেছে তাদের দিত, বা আবাসে যদি সেই টাকাটা দিত, তাহলে সেই পুরনো সংসদে গিয়ে বসতে আমার বেশি আনন্দ হতো। তার থেকে ভাই আমি আমার মাটি মানুষের সরকারে বিধানসভায় গিয়ে বসবো আমার পার্টির সবার সাথে, তাতে আমার আনন্দ বেশি। এত রাজনৈতিক পরিণতি মানে কতদিনের মধ্যে তুমি দেবে? আমি সাইড করে হালকা করে পাস করে দেবো। মানে এটা কবে থেকে এলো এত পরিণতি? এই যে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়ে সংসদ ভবন। There is no end to learning, Rituda. You know that I am very selfish. I have to learn. Even if I don't eat, আমি না খাবার খেলেও আমাকে শিখতে হবে। আর আমার এটাতে ভীষণ আমার কারোর বিধায়ক হওয়ার লোভ, আমার শেখার লোভ। সো লেটস টেক ইট দ্যাট ওয়ে। অ্যান্ড আমি পজিটিভ। তুমি আমার বাবাকে যখন চেনো, আমাদের সাথে তোমার একটা পারিবারিক সম্পর্ক আছে। আমার বাবা মা সবাই তোমায় ভীষণ স্নেহ করেন। ইউ জাস্ট স্পোক টু মাই মাদার। তো তুমি জানো যে আমার বাবা একজন স্পোর্টসম্যান, আমিও একজন কিন্তু স্পোর্টসম্যানের মেয়ে, এবং আমার সেই অ্যাথলেটিক সেই ইয়েটা আছে, মানে কি বলবো, অ্যাফিনিশনটা আছে। তো আমি সবসময় পজিটিভ চিন্তা করবো। কি পাইনি তাই ভেবে বসে থাকলে তো জীবনটা ওখানেই স্টপ হয়ে যাবে। তাহলে তো আমার হেরে গিয়ে কেনই বা গেলাম বাঁকুড়া, এরকম একটা ভাবা উচিত। তাহলে তো আমি বরানগর আসতে পারতাম না 3 বছর কাজ করে। দেখো, লেটস টেক ইট দিস ওয়ে, যে আমি 3 বছর হেরে গিয়ে কাজ করেছি বলে দল বা দিদি আমাকে যোগ্য মনে করেছেন বরানগরে প্রার্থী করার জন্য। না, এটা তো সত্যি আমাদের জীবনে সবসময় খুব পজিটিভ, কি ভুল বলছি, খুব পজিটিভ চিন্তা ভাবনাই করা উচিত। শান্তিকা, একটা কথা আমি তোমার কাছে জিজ্ঞেস করবো। তুমি তো নিজেই স্টার ক্যাম্পেনার, চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, চারিদিকে যাচ্ছ, মুর্শিদাবাদে গেলে। তা তোমার এখানে কোন কোন স্টার ক্যাম্পেনারকে পাওয়া যাবে? সবাই আসবে, কেন আসবে না? তা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছো তাদের মানে তারা তো এলে অবশ্যই সবচেয়ে বেশি খুশি সবাই আমরা হব। তারা তো আসবেনই, ডেফিনেটলি আসবেন। তাছাড়াও যারা লিডার্সরা রয়েছেন তারা সবাই আসবেন। হ্যাঁ, ব্রাত্যদা আসবেন, শোভনদা আসবেন, চন্দ্রিমাদি আসবেন, আমাদের এদিকে অতীনদা আসবেন, যারা যারা আশেপাশে রয়েছেন, আমাদের রথিনদা, এদিকে অদিতি, এদিকে রাজদা, এদিকে পার্থদা, আমি এই সংলগ্ন সবার নাম নিচ্ছি, মদনদা, সবাই রয়েছে। মদনদার সাথে প্রথম দিনই গিয়ে প্রণাম করে এসেছি, যে আশীর্বাদ চাই, কারণ তারা একজন আইকন এইখানে। তাদের সকলের আশীর্বাদ তো লাগবেই, সবাই আসবে। আমার বন্ধুরা দেবকেও বলবো, সবাইকে বলবো, সোহমকে বলবো, ওদের ইলেকশন হয়ে গেলে তারপর সবাইকে বলবো। সময় ঠিক করতে পারলে সবাই আসবে। আমরা ওরকম আমাদের মধ্যে রেশারেশি নেই। ওরা যারা যেরকম ভাবে ওরকম নয় এই ব্যাপারটা। অ্যাকচুয়ালি সিনেমায় যেটা দেখানো হয় সেটা রিয়ালিটিতে হয় না। নুসরত বা বিমিকে বলবে না? তারা ডেফিনেটলি ফ্রি থাকলে নিশ্চয়ই, কেন বলবো না,
নিশ্চয়ই বলবো। এটা কি অভিনয় করে বলছো না এটা মন থেকে বললে? আমি 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 প্রফেশনাল ফিস পেলে অভিনয়টা করি। হ্যাঁ, ফ্রিতে আমি অভিনয় করতে রাজি নই, প্রফেশনাল ফিস দিলে আমি অভিনয়টা করবো। তুমি তো ভালো করে জানো আমি তোমার নায়িকা তোমার সিনেমার। না আমি জানি, আর তুমি জানি না, কিন্তু কোথাও কি তোমার মনে হচ্ছে যে এই লড়াইটা তোমার জীবনে একটা মরিয়া হয়ে যাওয়ার লড়াই? না না, কিন্তু এরকম সুযোগ বারবার আসে না। তো আই হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ দিস অপরচুনিটি দ্যাট আই হ্যাভ গট। এরকম সুযোগ যে 3 বছরের এক্সপিরিয়েন্স হওয়ার সত্ত্বেও আমাকে বরানগরের মতো একটা সিট দেওয়া হলো, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। তো আমি মরিয়া হয়ে আমার সবটা দিয়ে দেবো জেতার জন্যে, নট বিকজ আমার অস্তিত্ব, বিকজ এরকম অপরচুনিটি আবার কবে পাবো আমি জানি না। কিন্তু এটাও তো ঠিক কথা, 3 বছর ধরে সেই হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় কোনো ছবিতেই যেতে রাজি হলে না। এমনকি বাঁকুড়াতে ছবি না হলে শুটিং করবেন এরকম গৌ ধরে বসে থাকো। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিয়েটাও করলে না, বাবা মা চিন্তায় পড়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 3 বছর তো রাজনীতিটাই করে গেলে না। 3 বছর দেখো, ঘটনা হচ্ছে যে আমি 10-12 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং কম বেশি তোমাদের সকলের আশীর্বাদে আমাকে মানুষ একটা জায়গায় পৌঁছে দিয়েছেন এবং সেইটাই আমি সম্মান করি। আমি কোনোদিনই কিন্তু 10-12টা সিনেমা বছরে করিনি, আমি বছরে 2 কি 3টে ম্যাক্সিমাম ভালো ছবি করেছি, যেটাতে মানে আই হ্যাভ অলওয়েজ বিলিভড ইন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তোমার ছবিটা এবছর আমি করেছি, এটা ভালো কন্টেন্ট, মানুষের দেখবে, যারা সিনেমা পছন্দ করে বিভিন্ন জায়গায় সেটা আমাদের দেখানো হবে, সেইটা একটা আমার ভালো অ্যাচিভমেন্ট। এবং আমি হ্যাঁ এটা ঠিকই যে আমি ইম্পর্টেন্সটা প্রায়োরিটিটা পলিটিক্সে দিয়েছি, এই কারণে এটা এই সাবজেক্টটা আমার কাছে নতুন। তো আমি যদি সময় না দিই তাহলে আমি শিখতে পারবো না। যদি আমার ভালো লাগছে করতে তাহলে আমার সময়টা দিয়ে ওখানে রক্ত হতে হবে তো অবশ্যই। তারপর তো অবশ্যই এইবার যে কথাটা বলবো কেউ আহত হবেন না, খুব মজার ছলেই বলছি। টলিউড ইন্ডাস্ট্রিতে এতজন লোক এতগুলো বিয়ে করে ফেললো, সায়ন্তিকা এবার কি হবে? একটাও তো বিয়ে হলো না। নো কমেন্টস, নো কমেন্টস। আপাতত 1 জুন তোমার দর্শকদের তোমার মাধ্যমে বলবো যে ঋতুদাও আমার সাথে বলছেন, ঋতুদা কোন দলকে সমর্থন করবে বা কোন দলকে ভোট দেবে আমি জানি না, কিন্তু উনি আমার শুভাকাঙ্ক্ষী। তাই উনি আর আমি সবাই মিলে বলছি বরানগরবাসীদের আগামী 1 জুন আপনারা প্লিজ সবাই জোড়া ফুলে ভোট দিয়ে আপনাদের ঘরের মেয়ে সায়ন্তিকাকে ঘরের মেয়ে করে তুলুন, নির্বাচিত করুন। আমি কথা দিচ্ছি আপনারা আমার ঘরের মেয়ে করে তুললে ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করব। আমি শুধু একটাই কথা বলবো, সায়ন্তিকা অনেক সময় দেখেছি নতুন যারা অভিনয় করেন বা যাদের সত্যি শারীরিক কারণে কোনো একটি ক্যারেক্টারে রোলে মনে হয় যে সেই চরিত্রটা খুব ফুটে উঠবে, তারা অভিনয় জানেন না, তাদেরও সায়ন্তিকা অভিনয় করিয়ে নেন। আমি আজকে দেখলাম টাকটকে বসে সায়ন্তিকা আমাকে জুড়ে দিয়ে একেবারে সরাসরি দর্শকদের সামনে এটা তোমাদের আবেদন করলেন। তোমাদের আশীর্বাদ। সায়ন্তিকা সুস্থ থেকো, ভালো থেকো, এই গরমে আশীর্বাদ করো তুমি, এবং এই গরমে কিভাবে যে লড়াই করছো সেটা ঠান্ডা ঠান্ডা কুল কুল বরানগরে এবার তৃণমূল। আমি আর বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না, কারণ পারলে আর বাদ বাকি পুরো সময়টাই প্রচার করে ফেলবে সায়ন্তিকা। আমি সেই জন্য আমার ডিরেক্টর কিন্তু আমার সিনেমা ডিরেক্টর। আমি টাকটক উইথ ঋতুব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক R+ নিউজে, সবার আগে সবার পাশে।